ও এই কথা, হ্যাঁ সে তো তোমার ইচ্ছের কথা শ্যামা বললোই। বাবা আজ থাকলে কত ধুমধাম করে পালন হতো জামাই ষষ্ঠী। ঠিকই আছে, ভালোই ভালোই প্ল্যান করেছো। হ্যাঁ তা তো চাইতেনি। আর দেখ না আজকে এত আনন্দের দিনে উনি কোথায় গিয়ে বসে রইলেন দেখ। তা কি আর করা যাবে, আমাদের তো অনুষ্ঠানগুলো চালিয়ে যেতে হবে, তাই না? যাই হোক শ্যামা, তোকে সব বুঝিয়ে বলি। কাল আমি নিজে বাজারে যাব দিদি, ওদের পছন্দ মতো বাজার করব। তুমি শুধু উপাচারের একটা লিস্ট করে দিও, সেই মতো মিলিয়ে আমি সব নিয়ে আসবো। না 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 অলোক, উপাচার লাগবে না, সেই কথাই তো বলবো। লাগবে না মানে কেন? দেখ বাবা, তোরা সবাই জানিস যে তোদের বাবা আনন্দ করতে কেমন ভালোবাসতেন। আর যদি আনন্দ অনুষ্ঠান এসব বন্ধ করে দিই, তোদের বাবার আত্মা কি শান্তি পাবে? একদমই পাবে না। কিন্তু তবুও তো আমরা গেরস্থ ঘরের মেয়ে বউ, আমাদের একটু সংস্কার তো মানতেই হয়। মা, তুমি কি কালসূর্যের কথা বলছো? দেখো, সেরকম বলতে গেলে তো আমাদের জামাই ষষ্ঠী তাহলে করাই উচিত না। এই দেখো, তা তো বলছি না। আনন্দ মানেই তো উপাচার নয়। এবারে শুধু আনন্দটা হোক, খাওয়া দাওয়া হোক, উপাচার না হয় তোলা থাক, পরের বারে করিস, কেমন? মা, তুমি কিন্তু এটা খুব ভালো বলেছো। দেখো, একদিকে উৎসবও হবে, আবার অন্যদিকে নিয়ম রক্ষাও হবে। শ্যামা, ভালো তো বলবোই, মাথার চুলগুলো তার এমনি পেকে সাদা হয়নি, অভিজ্ঞতায় বলছি শোন, আনন্দ অনুষ্ঠান তো হবে। আর অনিরুদ্ধ এ বাড়ি ছেড়ে কদিন কোথাও নড়া যাবে না। শাশুড়ি আর জেঠি শাশুড়ির হাতে আর রান্না খেয়ে গায়ে গত্তি লাগিয়ে তবে এ বাড়ি থেকে নড়বে, কেমন? ঠাম্মি, তুমি যা বলবে তাই হবে। কিন্তু শুধু মানে মা তো এখনো পুরোপুরি সুস্থ হয়নি। রাত্রিবেলাটা আমাকে মায়ের কাছে ওই বাড়িতেই থাকতে হবে। ও, তোমার মা এখন কোথায়? এ বাড়িতেই এসেছেন, বড় মার সাথে আছেন। বিকেলবেলা আমি মাকে নিয়ে ওই বাড়ি ফিরে যাব। কেন বাবা, ফিরে যাবে কেন? কতবার তো নিখিল তোমাকে বলেছে যে মাকে নিয়ে পাকাপাকি এই বাড়িতে থাকার ব্যবস্থা করো। দেখো, তুমি হয়তো ভাবছো কণিকা কৃষ্ণার শাশুড়ি, কিন্তু কণিকা যে আমার মেয়ের মতন, এ বাড়িতে থাকতে বাধা কোথায়? নিখিল, কালই কণিকার সমস্ত জিনিসপত্র আনার ব্যবস্থা করিস তো, এখানেই থাকবে ওরা। আচ্ছা মা। আর শোনো নাজ্জামাই, তুমি যে দেশেই যাও না কেন, কণিকা আমাদের হেফাজতে থাকলে তুমিও নিশ্চিন্তে থাকতে পারো, তাই না? আচ্ছা ঠাম্মি, তুমি যা বলবে তাই হবে। আমি একবার মাকে দেখে আসি। বেশিক্ষণ আমাকে না দেখলে মা একটু ছটফট করে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, অনেকক্ষণ এসেছো, একটু খাওয়া দাওয়া করো। আর মেয়েটার ওপর দিয়ে যা ঝড় গেল, চিন্তা তো করবেই। এনিওয়েজ, বলছিলাম অনিরুদ্ধ বলছিল শিবাকে চেনে। দেখো, শিবাকে যদি এই শহরে ও দেখেও থাকে, সেটা তো খুব একটা অস্বাভাবিক কিছু না, তাই না? যাই হোক, শিবা এবার বাইরে চল, পুলিশ তোর সাথে কথা বলতে এসেছে। অনেকক্ষণ ধরে ওয়েট করছেন ওনারা। আমি ভিতরেই চলে এলাম নিখিল বাবু। ওমা, পুলিশ কেন আবার? মা, আসলে উনি মুখার্জি কাকুর মৃত্যুর ব্যাপারে শিবার সাথে কথা বলতে এসেছেন। বলছিলাম মা, তোমরা একটু ভেতরে যাও না, আমরা কথা বলে আসছি। অফিসার, শিবা কিন্তু আমাদের বাড়ির ছেলে, ও কিন্তু অপরাধী নয়। আর ঘটনাচক্রে সেদিনকে উকিলের বাড়িতে গেছিল। মেজা ভাই, তুই মাঝখানে কথা কেন বলছিস? ওনাকে ইনভেস্টিগেট করতে দে না। শিবা, বলছিলাম উনি যা জিজ্ঞেস করবেন তার ঠিক ঠিক উত্তর দে প্লিজ। শিবা, ঘটনার দিন তুমি মুখার্জি বাবুর বাড়ি গেছিলে, ঠিকানা কোথার থেকে পেলে?
আরে বাবা, লোকটা তো খুব নাম করা, ওই জন্য ইন্টারনেট থেকে দেখে বের করেছি ওনার অ্যাড্রেস। ও আই সি। তা কেন গেছিলে? ওই যে এই উইলের ব্যাপারে কিছু জানার ছিল, সেই জন্য গেছিলাম। উইলের ব্যাপারে কি জানতে পারলে? অফিসার, আমি বলছি, আসলে ওর নামে উইলটা করা হয়েছিল, তো ওই নাম বদলানোর ব্যাপারটা নিয়ে ও কথা বলতে গেছিল হয়তো উকিল সাহেবের বাড়িতে, সেই জন্যই গেছিল। আর অন্য কোনো কারণ নেই, আপনি জিজ্ঞেস করুন ওকে, ওই বলবে। মেজদা ভাই, তুই ওর হয়ে কেন কথা বলছিস? ওকে কথা বলতে দে না। বল শিবা, তুই কেন মুখার্জি কাকুর বাড়িতে গেছিলিস? হ্যাঁ, উনি ঠিক কথাই বলছেন, আমি ওই কারণেই গেছিলাম। আমি আপনাদের কথায় না, আমি নিজের ইচ্ছে উইল বদলাবো বলে গেছিলাম, কিন্তু তো ওনার সাথে দেখাই হলো না। তারপর ওই বস্তিতে গিয়ে আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তারপর তো শুনলাম বাড়ি ফিরে যে উনি মারা গেছেন। ব্যাস, এর চেয়ে বেশি আমি আর জানি না। ঠিক আছে, এর সম্বন্ধে আর বেশি কিছু জানার আমার নেই, তবে তোমার এগেনস্টে আর কোনো বক্তব্য নেই। তবে তুমি শহরের বাইরে যাবে না, তুমি সাসপেক্ট লিস্টের বাইরেও নেই। এটা কেমন কথা হলো? আমি শহরের বাইরে যাব না কেন? আর যার মার্ডার কেসের জন্য আমাকে এই শহরে থাকতে বলছেন না, আমি তাকে জীবনে চোখেও দেখিনি। এর বেশি কিছু আর বলার নেই নিখিলবাবু, আমি চলি। যেটা বললাম সেটা যেন আপনার ছেলে মনে রাখে, দেখবে। শিবা, আমি জানি তুই অনিরুদ্ধর ব্যাপারে ভাবছিস, ওর ব্যাপারে এত ভাবতে হবে না। ভীষণ ভালো ছেলে, আমাদের জামাই, তোর বোনের বর। ওকে শুধু একটু রেসপেক্ট দিস, তাতেই হবে। চল। এই যে ওই যে অনিরুদ্ধ আমাকে ওইভাবে মাপছিল কেন? আমি কি করেছি? এই বয়সে কটা কেস যে ঘটিয়েছ তার তো কোনো হিসাব নেই। দেখো কোথাও পকেট কাটতে কি ধরা পড়েছিল, সেটাই দেখেছে হয়তো। বলছি, জামাই ষষ্ঠীর দিনে কাজটা নামিয়ে দিলেই তো শেষ। আর এই জামাই এসে বাড়িতে আছে, আমায় দেখে আবার কি ভাববে? আর তার আগে আমার দুদিনের ছুটি ব্যবস্থা করুন তো। ছুটি কেন, কিভাবে? এই যে আপনি আজকে আশ্রমে যাচ্ছেন, আমাকেও নিয়ে চলুন না, আমিও থাকবো, থেকে আপনার সাথে ফিরে আসবো। ঠিক আছে, যাবে তো চলো, ভালোই তো, আমি রেডি হয়ে আসছি। শোন না বাবা, দেখ আজকেই তো আসলো অনিরুদ্ধ, আর আজকেই তুই আশ্রমে চলে যাবি। দেখ বাবা, ও তো তোর শালা হয়, কোথায় একটু গল্প করবি, দুজন মিলে আড্ডা মারবি, তাই না? এসবের কি কোনো দরকার আছে বলতো? মা, দুদিনেরই তো ব্যাপার, আর জামাই ষষ্ঠীর দিন তো ফিরেই আসবো। আরে বাবা, সেই যাওয়ারই বা কি দরকার, সেটাই তো আমি বুঝতে পারছি না। দরকার আছে মা, আমার আর এখানে ভালো লাগছে না। ভালো লাগছে না কেন বাবা? ভালো লাগছে না কেন? কি হচ্ছে আমাকে বল। এখানে আমি থাকলেই এই উইল টুইল খুন এইসব নিয়ে কথা হচ্ছে, আর এর মধ্যে থাকলে আমার দম বন্ধ হয়ে আসছে। বাবা এই বিলে লিখে গেছে, কোনোদিন যদি আমার আর তোমার ছেলে ফিরে আসে, তাহলে এই পুরো সম্পত্তির উত্তরাধিকারী সে একা হবে। শিবা, এবার চল, কথায় কথা অনেক দেরি হয়ে যাচ্ছে, ওদিকে মুখার্জি আঙ্কেল ওয়েট করবেন, চল। সেদিনও আমি বলেছিলাম, আজও বলছি, ওই উইলের ব্যাপারে আমার একটা খটকা কিন্তু এখনো রয়ে গেছে। জানি না, আমি বুঝতে পারছি যে তুমি চাও না সম্পত্তি শিবা তোমার নামে লিখে দিবে। ও তোমার নামে সম্পত্তি লিখবে না, নিজের 5 ভাই বোনের মধ্যে ও সম্পত্তি ভাগ করে দেবে। আমি একটু সময় চাই। বাহ, কিসের সময় চাস শিবা? সবকিছু হাতিয়ে পালিয়ে নিয়ে যাওয়ার সময়? মুন্নি, কেন বাবা? বাবা তো একটা ঠিকঠাক সলিউশনই বের করেছে, সেটাও চুপচাপ মেনে নিক না। তা নয় দিদি ভাই, তোমাদের সবার মধ্যে আমি এই সম্পত্তি ভাগ করতে চাই না তা নয়। যে মানুষটাকে দেখেছি আমার নিজের হাতে মারা যেতে,
তার মারা যাওয়ার পর আমি তার শেষ ইচ্ছেটা আমি বদলাতে চাই না, তাই একটু ভাবতে চাই, সময় নিতে চাই। আর সত্যি কথা বলতে আমিও বুঝতে পারছি বাবা আমাকে সন্দেহ করছে। ওর মতো ছেলে যে এতটা বদরাগী, যে উইল নিয়ে এত অশান্তি করলো, সে সাডেনলি শান্ত হয়ে উইল চেঞ্জ করতে যাবে? আই ডোন্ট বিলিভ দ্যাট। এই হিসেবটা মিলছে না। আই এম শিওর অন্য কোনো। কি রে শিবা, তুই দাঁড়াও শ্যামা। শিবা, তুই কোথায় গিয়েছিলিস? শিবা, আমি ভালোভাবে জানি তুমি মুখার্জি কাকুর বাড়িতে গেছিলে। এই পরিবেশটা আমার ভালো লাগছে না একদম। আর একেই এখানে সবকিছু আমার কাছে নতুন, আর তার মধ্যে এইসব আমার ভালো লাগছে না। তাই দুদিন আমি একটু ঘুরে আসতে চাই। কিন্তু বাবা দেখ, ওকে বাধা দিও না শ্যামা। মেজো জেঠুর সাথে আশ্রমে যেতে চাস, তাই তো? তুই যা, আমার মনে হয় খোলামেলা পরিবেশে তোর ভালো লাগবে। কিন্তু হ্যাঁ, জামাই ষষ্ঠীর আগে ফিরে আসিস, বুঝলি? ও মা, হ্যাঁ সে তো ফিরে আসবেই। আর শোন, আশ্রমের চারপাশটা খুব ফাঁকা। পুলিশ তোকে বলেছে শহরের বাইরে না যেতে। যদিও আশ্রমের এলাকাটা শহরের বাইরে বলা যায় না, তবুও। বলছি শোন না বাবা, তুই কিন্তু নিয়মিত খাওয়া দাওয়া করবি, কেমন? যদিও বা ওখানে নিরামিষ, শোন নিয়ম কানুন কিন্তু সব মেনে চলবি, মনে থাকবে? আচ্ছা শিবা, আশ্রম থেকে অন্য কোনো জায়গায় পালিয়ে যাওয়ার প্ল্যান নেই তো তোর? ছোট কর্তা, তুমি তুমি কি বলছো এসব? ও আশ্রম থেকে পালাতে যাবে কেন? ও নিজের বাড়ি, বাবা মা, আত্মীয় স্বজনকে ছেড়ে খামোখা পালিয়ে কেন যেতে যাবে? আর দেখো, এতগুলো দিন তো নিজের বাড়ি, পরিবার সবাইকে ছেড়েই বড় হয়েছে। আর যখন এতগুলো দিন বাদে আমাদের বাড়িতে একটু খুশির পরিবেশ ফিরে এসেছে, তুমি এসব অলক্ষণে কথা কেন বলছো? আমার বলার উপর সব নির্ভর করে না শ্যামা। তাহলে এগুলো কেন বলছো ছোট কর্তা? দেখো, বাড়িতে জামাই এসেছে, যদি যদি কোনোভাবে শুনে নেয় তাহলে কি হবে? এক মিনিট শ্যামা, কথাটা হঠাৎ আমার মাথায় এসছে ঠিকই, কিন্তু আমার কথাটা ফেলা যায় না। ছোট কর্তা, আবার তুমি একই কথা বলছো, কেন বলছো? বেয়ান এসেছে, কি ভাববে বলো তো এসব কথা শুনলে? আচ্ছা শিবা, বাড়ি ভর্তি লোকজন আছে তাই কি তুই আশ্রমে যেতে চাইছিস, নাকি তোর অন্য কোনো মোটিভ আছে? বলছি জামাই ষষ্ঠীর দিনে কাজটা নামিয়ে দিলেই তো শেষ। আর এই জামাই এসে বাড়িতে আছে, আমায় দেখে আবার কি ভাববে? আর তার আগে আমার দুদিনের ছুটি ব্যবস্থা করুন তো। ছুটি কেন, কিভাবে? এই যে আপনি আজকে আশ্রমে যাচ্ছেন, আমাকেও নিয়ে চলুন না, আমিও থাকবো, থেকে আপনার সাথে ফিরে আসবো। ঠিক আছে, সে যাবে তো চলো, ভালোই তো। আমি রেডি হয়ে আসছি। পারবো না। কেন যাচ্ছি না যাচ্ছি আপনাদেরকে আমি কিচ্ছু জানাতে পারবো না। দেখুন, আপনারা আমাকে নিজের ছেলে হিসাবে কাছে টেনে নিচ্ছেন ঠিকই, কিন্তু আমার একটা অন্য অতীত আছে, সেই অতীতের পিছু টানও আছে। এই অতীত আর বর্তমানের একটা সবসময় যুদ্ধ আমার ভিতর চলে। এসব আপনারা বুঝবেন না। কেন বুঝবো না শিবা? নিশ্চয়ই বুঝবো। তুই একবার বোঝানোর চেষ্টা তো কর। তাহলে ধরেই নিন আমি বোঝাতে চাইছি না। সারা জীবন আমি পরিবার ছাড়া একা একা বড় হয়েছি। আমার ঝপ করে ইমোশন চলে আসে না। আমি নিজের মধ্যেই থাকতে অভ্যস্ত, আর আমি সেটাই ভালোবাসি। তাই দুদিন আমি মেজো জেঠুর আশ্রমে কাটিয়ে আসতে চাই। তার মানে তুই কি বলতে চাইছিস? এই সম্পর্কগুলো তুই মানিস না, এগুলো থেকে তুই পালিয়ে যেতে চাস? একেবারেই না, বরং উল্টোটা।
আমি শুধু একটু সময় চাই। আপনাদের মতো ঝপ করে আমার ইমোশন আসে না। শিবা তুই একটু শিবা, সময় চাই তো দূরে কেন যাবি? এই সম্পর্কগুলোকে একটু সময় দে, দেখবি আস্তে আস্তে সবার সঙ্গে মিলেমিশে যাবে। আর দেখ না, পাশের ঘরে বসে সবাই কত সুন্দর আড্ডা মারছে, তুই কেন এখানে বসে আছিস বলতো? যা, তুইও যা, ওদের সঙ্গে গিয়ে আড্ডা মার, সবাই তো তোকেও চায়, যা। আমি কি কথা বলবো ওদের সাথে? ও মা, গিয়ে সবার সঙ্গে গল্প করবি? তুমি কেন বোঝো না যে আমি ওদের সাথে বেশিক্ষণ কথা বলতে পারি না, আর ওদের অনেক রকম গল্প করার আছে। আমি কি কথা বলবো, কি গল্প বলবো ওদের? আমার এই বস্তির গল্প, কিভাবে ভিক্ষে করতাম সেই গল্প, কিভাবে পকেটমারি করতাম তার গল্প। কেন বোঝো না যে আমি ওদের সাথে বেশিক্ষণ কথা বলতে পারি না? কি ব্যাপার, এত চেঁচামেচি কিসের? মেজ দাদা, মেজ দাদা, তেমন কিছু না, আসলে। আর আসলেটা আসলে কিছু রেখো না। শিবা, রেডি তো? আমি রেডি। নিখিল, ও যাক আমার সঙ্গে, দুদিন থাকবে আমার সঙ্গে, আশ্রমের কাজ টাজ দেখবে, মনটা ভালো হয়ে যাবে। আর নিখিল, তুই ওকে আটকাস না। আমি আটকাচ্ছি না মেজদা ভাই। সেটাই, আজ যাবো, পরশু ফিরে আসবো, দুদিনের তো ব্যাপার, আটকানোর তো কিছু নেই ও। আর তাছাড়া ফিরে এসে তো জমজমাট নাটক। নাটক মানে ওই জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠীতে কত হইহুল্লোড় হবে, খাওয়া দাওয়া হবে, কত দায়িত্ব, তাই না? মা তো বলে দিয়েছে, আবার আদেশ জারি করে দিয়েছে একদম, আশ্রমের কাজ ছেড়ে ষষ্ঠীর দিন সকালবেলা তাড়াতাড়ি চলে আসছে। আর শিবাকে আমি নিজের দায়িত্বে নিয়ে যাচ্ছি, নিজের দায়িত্বেই ফিরিয়ে আনবো, তুই একদম চিন্তা করিস না। হ্যাঁ মেজ দাদা, ওকে একটু চোখে চোখে রাখবেন। সত্যি কথা বলতে কি, সত্যি আমার মনটা একটু ভালো নেই। এতদিন পরে আমি আমার ছেলেটাকে ফিরে পেয়েছি, তার উপর আবার অনেকেই আমার ছেলেটাকে সন্দেহ করছে। শ্যামা, তুমি বুঝতে পারছো না ছোট কর্তা। আমার ছেলেটা যদি অভিমান করে এই বাড়ি থেকে চলে যায়, সেটা আমি কিন্তু মেনে নেব না। কিছুটাই মেনে নিতে পারবো না। শ্যামা, আমার কথা শোনো শ্যামা। শিবা, সাবধানে যাস আর ভালোভাবে ফিরিস। তোর মাকে আমি আগলে রাখবো। আর হ্যাঁ, এই বাড়ির মেম্বারদের দূরে সরিয়ে রাখিস না। তুই যদি নিজেকে এই বাড়ির মেম্বার মনে করিস, তাহলে সবার সাথে একটু অ্যাটাচ হওয়ার চেষ্টা কর। মনে রাখিস, পরিবার মানুষ ভাগ্য করে পায়, দেরিতে হলেও তুই পেয়েছিস। কি ব্যাপার ভাইপো? এনি প্রবলেম? না না, কোনো প্রবলেম না, আপনি যান, আমি আসছি। তুমি আবার ওদের কিছু বলে টলে দাওনি তো? কাকে কি বলবো?
আমি তো আপনার সাথে বেড়াতে যাচ্ছি। বেড়াতে যাচ্ছ কিনা সেটা কি করে জানবো? মানে আমি আর কি করতে যাব আশ্রমে? আর কিছু করতে যাবে সেটা আমি বলছি না, আসলে আমি সহজে কাউকে বিশ্বাস করি না তো, তাই একটু যাচাই করে নিচ্ছিলাম। একটা কথা মনে রাখবে, তোমাকে যখন এই কেসে লাগিয়েছি তার আগে তোমার কেস হিস্ট্রি ভালো করে চেক করে নিয়েছি। হ্যাঁ, যদি কখনো এদিক ওদিক দেখি একটা একটা করে কেস বের করব, মনে থাকে যেন। এসবের মানে কি? কিছু না, আসলে কি বলতো, আমার সঙ্গে যদি কেউ গন্ডগোল বাঁধাতে আসে, আমি গন্ডগোলের মূলটাই উপরে ফেলতে পছন্দ করি। তোমাকে জাস্ট জানিয়ে দিলাম, কেমন? এসো।